মাস্টার মিয়াজান হাসান আলী সহ অন্যান্য যারা সেই সময় আহত হয়েছিলেন, সংগ্রামী বন্ধুগণ, এখানে এমন কিছু লড়াকু সৈনিকের কথা আমরা শুনেছি যারা সেই দিন হাট বাজার হরতাল পালন করার জন্য বন্দী হয়েছিলেন। তাদের মুক্তির জন্য যে আন্দোলন হয়েছিল এবং সেই পাকিস্তানি বাহিনীর যে গুলি, যার কারণে আমার দেশের সংগ্রামী মানুষের জীবন দিতে হয়েছিল। কেন সেই জীবন আত্মোৎসর্গ করতে হয়েছিল এবং আমরা কি পেলাম? আপনারা জানেন, যখন শেখ মুজিবুর রহমান খোকা গ্রাম থেকে শহরে এসে রাজনীতি করেন, তখন রাজনীতির যে নায়ক ছিলেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যখন এই পূর্ব পাকিস্তানে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনটা ছিল এদেশের মেহনতি মানুষের মুক্তির আন্দোলন। এই আন্দোলন ছিল এদেশের মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর আন্দোলন। কিন্তু আমরা আজকের 40 বছর, 42 বছর, 43 বছর এই আত্মত্যাগের পরেও আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের নামে মানুষের উপরে শোষণ। আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের নামে সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করার প্রক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি এদেশের মানুষ, গরিব মানুষ আরো গরিব হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই স্মরণ সভার তখনই সার্থক হবে যখন এই দেশের মানুষ, মেহনতি মানুষ হাসি মুখে কথা বলতে পারবে। আসুন আমরা একটু পিছনের দিকে যদি তাকাই, এই দেশের মেহনতি মানুষের আন্দোলনের যে মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সারা বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, আমি শোষিত আর শাসিত, আমি শোষিতের পক্ষে। অর্থ হলো আমি এই মেহনতি মানুষের পক্ষে। কিন্তু আমরা কি দেখছি? যেই লোক যত বেশি ধনী সেই লোক তত বেশি পার্টি করে, অথবা যেই লোক পার্টি করে সেই লোক তত বেশি ধনী। আমাদের মধ্যে একটি ভাগ ধনী এবং গরিব। গরিবের কথা যারা বলে তারা যদি ধনী হয়ে যায়, সেটা যেভাবেই বলুক, যে যত সুন্দর করে বলুক, সেটা হলো শোষণ করার প্রক্রিয়া। আমরা যাদের স্মরণ সভায় দাঁড়িয়ে আজকে কথা বলছি বা ওনাদেরকে স্মরণ করছি, সেই মেহনতি মানুষের নেতাদের উদ্দেশ্য, জীবন উৎসর্গের উদ্দেশ্য ছিল এদেশের মানুষ যেন হাসি খুশি থাকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যদি আমরা দেখি যে সংগ্রামী মানুষের যে পার্লামেন্ট, যারা গণতন্ত্রের কথা বলে, আওয়ামী লীগ আজকে দেশ চালাচ্ছে, তার যে সরকার প্রধান দাবি করে জননেত্রী শেখ হাসিনা, তার পাশে যারা আছে, উপদেষ্টা যারা আছে, একটাও গণমানুষের লোক নয়। একজনও তাদের গণমানুষের সাথে সম্পর্ক নেই। চাটকার 30 থেকে 35 বছর দালালি করেছে, এই দেশের সরকারি চাকরি করেছে, এই দেশের মেহনতি মানুষের পয়সায় তাদের রক্তে ধমনীতে সঞ্চালমান, তারাই আজকে উপদেষ্টা সেজেছে। কোন মানুষের সাথে তাদের সম্পর্ক নাই, ছিল না, একজনকেও দেখাতে পারবেন না। কিন্তু তিনি বলছেন তিনি গণনেত্রী, গণমানুষের নেত্রী। একই অবস্থা আপনি দেখতে পাবেন বিরোধী দলের যে নেত্রী খালেদা জিয়া, তার উপদেষ্টা যারা, হয় তারা সরকারি আমলা, আর না হলে বেসামরিক আমলা, আর না হলে লুণ্ঠনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা এই গণমানুষের নেতার উপদেষ্টা হতে পারে? কখনো পারে না। যার কারণে আজ এই হাতির দিয়ার মাটি, যেখানে শহীদের রক্ত প্রথম হয়েছে, প্রথম যে যাত্রা শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নতুন প্রজন্মের কাছে একটি বার্তাই বলতে চাই, ধনী গরিবের যে পার্থক্য, এই পার্থক্য আমাদের মেহনতি মানুষের মুখে, আমাদের মেহনতি মানুষের হাসি ফুটানোর যে সমাজ প্রক্রিয়ায় তারা যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলন এখনো শেষ হয়নি। আমরা জানি আজকে এই দেশের
অনেক অনেক কথা বলার আছে, একটি কথাই মূল কথা, সেটি হলো গণমানুষের কোন রাজনৈতিক দল নেই, নাই, নেতা নেই। যারা ধনী তারা গণমানুষের নেতা হতে পারে না। আজকে কৃষকদের দেখে দেখেন, একটা বীজ বলেন, সার বলেন, সেটা নিয়ে ব্যবসা। কৃষকের কোনো পণ্য বিক্রি করতে পারে না, সেখানে লুটপাট। যুবক সম্প্রদায় তারা দুটো ব্যবসা করবে, সেইটাও লুটপাট। দরবেশরা নাকি টাকা পয়সা খেয়ে ফেলে, তারা আবার উপদেষ্টা হয়। শেয়ার বাজারে কেলেঙ্কারি দেখেন, সার কেলেঙ্কারি দেখেন, বীজ কেলেঙ্কারি দেখেন, শিক্ষা কেলেঙ্কারি দেখেন। এমন একটা লোক পাবেন না যারা রাজনীতি করে বা বলে তারা কেউ চিকিৎসার জন্য কোনো সরকারি হাসপাতালে যায় না, ক্লিনিকে যায়। তাহলে এই দেশ কার? কোন নেতা কি যায় ঢাকা মেডিকেলে? ঢাকা মেডিকেলে যায় যারা মরে যায়, তাদেরকে মর্গে পাঠানো, মর্গের রিপোর্ট আনতে যায়। শিক্ষার ক্ষেত্রে বলেন, কোন নেতার সন্তানেরা কি এইসব স্কুলে পড়ে না। শিক্ষা গেল। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। তবে নামাজের জন্য, আজানের জন্য 5 মিনিট বিরতি, তারপর আবার আলোচনা শুরু হবে। ধন্যবাদ সকলকে।